পলাশবাড়ির একটি আধো অন্ধকার গলির শেষ মাথায় দোতলা একটি বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো সাধারণ মধ্যবিত্তের বাসভবন, কিন্তু এই বাড়ির ভেতরেই বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর নীল নকশা। ঘড়ির কাঁটা ঠিক রাত ৩টা ছুঁই ছুঁই। হঠাৎ করে গলির মুখে এসে থামল কয়েকটি কালো কাচের মাইক্রোবাস। কোনো সাইরেন নেই, কোনো গাড়ির হর্নের শব্দ নেই। নিঃশব্দে গাড়িগুলো থেকে নেমে এলেন কালো পোশাক পরা একদল চৌকস জওয়ান। তাদের বুকে জলজল করছে ৩টি অক্ষর, র্যাব। কয়েক সেকেন্ডের মধ্যেই বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হলো। দরজায় পড়ল ভারী বুটের লাথি। ওপেন দ্য ডোর, র্যাব। ভেতরে থাকা মানুষটি হয়তো স্বপ্নেও ভাবেনি যে তার এই নিশ্চিদ্র জালে কখনো ফাটল ধরবে। সে ভেবেছিল তার মাথার উপর থাকা বড় বড় গডফাদার আর সীমান্তের ওপার থেকে আসা আশীর্বাদ তাকে চিরকাল ধরাছোঁয়ার বাইরে রাখবে। কিন্তু আজ আর শেষ রক্ষা হলো না। চোরের মায়ের বড় গলা প্রবাদটি একদম বাস্তব প্রমাণ হতে চলেছে। মুখে ধর্মের বুলি আওড়ানো আর ভেতরে ভেতরে দেশকে জ্বালিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে মেতে ওঠা সেই মানুষটি অবশেষে ধরা পড়ল। তার নাম হরিদাস। শুরু হতে যাচ্ছে এমন এক চাঞ্চল্যকর থ্রিলার যা হার মানাবে যে কোনো হলিউডের স্পাই মুভিকেও। কিভাবে একজন সাধারণ এসি মেকার রাতারাতি কোটি টাকার মালিক হলো, কিভাবে সে দেশের মানচিত্রকে ভাগ করার ছক কষল, র্যাবের করা ডিম থেরাপিতে কিভাবে বেরিয়ে এলো তার আসল চেহারা। আসুন ইতিহাসের পাতা উল্টে এই ভয়াবহ চক্রান্তের শেকড়ে প্রবেশ করি। পলাশবাড়ি সাধারণ মানুষ হরিদাসকে চিনত এই গ্রামেরই এক ছাপোষা ঘরের সন্তান হিসেবে। দেখতে অত্যন্ত সাদাসিধা, কথাবার্তায় বিনয়ী। এলাকায় সে নিজেকে একজন সাধারণ কৃষক হিসেবে পরিচয় দিত। কৃষিকাজের পাশাপাশি সে টুকটাক এসি মেরামতের কাজ করে নিজের জীবিকা নির্বাহ করত। সবার চোখে সে ছিল একজন অতি সাধারণ নিরীহ মানুষ। কেউ যদি বলতো এই লোকটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে মানুষ হয়তো হেসেই উড়িয়ে দিত। কিন্তু এই সাদাসিধা চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চতুর খেলোয়াড়, যে কিনা নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ভেতরে ভেতরে বিশাল এক জাল বুনছিল। তার এই অভিনব চালাকি আর ভেলকিবাজির শুরুটা কিন্তু আজকের নয়। অনেক বছর আগে থেকেই সেই নোংরা খেলার প্রস্তুতি নিচ্ছিল। তার উদ্দেশ্য ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। সে নিজেকে এমনভাবে গড়ে তুলেছিল যাতে কেউ কখনো তাকে সন্দেহ করতে না পারে। সাধারণ মানুষ যখন দিনে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, হরিদাসের আসল কাজ শুরু হতো গভীর রাতে। তার এসি মেরামতের ব্যাগের ভেতরে কেবল রেঞ্জ আর স্ক্রুড্রাইভার থাকতো না, থাকতো এমন সব গুপ্তচর বৃত্তির সরঞ্জাম যা সাধারণ মানুষের চিন্তারও বাইরে। সে ছিল মূলত এক স্লিপার সেল, যাকে বছরের পর বছর ধরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল ঠিক মোক্ষম সময়ের জন্য। হরিদাসের অতীত ঘাটতে গিয়ে সিআইডি এবং গোয়েন্দারা এমন সব চাঞ্চল্যকর তথ্য হাতে পান যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। তার এই দেশবিরোধী হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল সেই ছোটবেলায়। জানা যায় সে যখন মাত্র ক্লাস 6-এ পড়ত, ঠিক তখনই সে হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়। গ্রামের মানুষ ভেবেছিল হয়তো অভাবের তাড়নায় বা আত্মীয়ের খোঁজে সে বর্ডার পার হয়েছে। কিন্তু এত ছোট বয়সে তার ভারতে যাওয়ার পেছনের আসল কারণটা ছিল আরো অনেক বেশি ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত। সেখানে যাওয়ার পর তাকে সাধারণ কোনো জীবনযাপন করতে দেওয়া হয়নি। তাকে সোজা নিয়ে যাওয়া হয় মোদি প্রশাসনের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন প্রশিক্ষণ কেন্দ্র সাউথ ব্লকে। এত অল্প বয়সের একটি ছেলেকে গুপ্তচর হিসেবে গড়ে তোলাটা গোয়েন্দা সংস্থাগুলোর একটি ক্লাসিক কৌশল। কারণ ছোটবেলা থেকে মগজ ধোলাই করা হলে সে বড় হয়ে রাষ্ট্রের প্রতি চরম অনুগত এক যন্ত্রে পরিণত হয়। সাউথ ব্লকের সেই গোপন প্রকোষ্ঠে দিনের পর দিন তার মগজ পুরোপুরি ধোলাই করা হয়। তাকে শেখানো হয় কিভাবে ছদ্মবেশ ধারণ করতে হয়, কিভাবে তথ্য পাচার করতে হয় এবং কিভাবে সমাজের ভেতরে বিভেদের বিষ বাষ্প ছড়িয়ে দিতে হয়। রয়ের গোপন এজেন্ট হিসেবে গড়ে তোলার জন্য সব রকম সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল কৌশল শেখানো হয় তাকে। দীর্ঘ ট্রেনিং শেষে মোদী সরকারের ইশারায় সে পুনরায় বাংলাদেশে ফিরে আসে। তবে এবার আর সেই গ্রামের সহজ সরল হরিদাস ছিল না। সে ফিরেছিল সম্পূর্ণ এক নতুন মিশন আর ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। তার মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল অখণ্ড ভারতের স্বপ্ন আর বাংলাদেশকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। দেশে ফিরে হরিদাস শুরু করলো তার আসল ভেলকিবাজি। রয়ের বিশ্বস্ত গুপ্তচর হিসেবে দেশের ভেতরে নির্বিঘ্নে কাজ করার জন্য সে বেছে নেয় এক অভিনব ও রোমহর্ষক পথ। সে খুব ভালো করেই জানত যে তার হিন্দু পরিচয় নিয়ে সে সমাজের সব স্তরে, বিশেষ করে প্রভাবশালী মুসলিম মহলে সহজে প্রবেশ করতে পারবে না। তাই সে নিজের হিন্দু ধর্মের পরিচয় পুরোপুরি লুকিয়ে ফেলে। হঠাৎ করে সে তৌহিদ ইসলাম নাম ধারণ করে বসে। ধর্মের লেবাস পাল্টে মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে ঢোকার এক নিখুঁত ছক কষে। তার প্রধান উদ্দেশ্য ছিল নতুন পরিচয়ের আড়ালে দেশের প্রশাসনকে ঘোল খাইয়ে নিজের গোপন কাজ হাসিল করা। তারেক সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সেই নিখুঁত ছদ্মবেশ নিয়েছিল। তৌহিদ ইসলাম নাম ধারণ করে সে সমাজের উঁচু স্তরের মানুষদের সাথে গিয়ে মেলামেশা শুরু করে। মসজিদে গিয়ে সামনের কাতারে নামাজ পড়ে, দান খয়রাত করে, নিজেকে একজন সাচ্চা দেশপ্রেমিক ও ধার্মিক মুসলমান হিসেবে জাহির করে সে সবার বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। কি জানতো এই 5 ওয়াক্তি নামাজি মানুষটির ভেতরেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিদেশি গুপ্তচর। তার এই বহুরূপী চরিত্র প্রমাণ করে যে সে কতটা ধুরন্ধর এবং প্রশিক্ষণপ্রাপ্ত ছিল।
হরিদাস ওরফে তৌহিদ ইসলাম শুধু ছদ্মবেশেই থেমে থাকেনি। সে জানত বাংলাদেশে বড় কোনো কাজ করতে হলে রাজনৈতিক ছাতা অত্যন্ত জরুরি। তাই সে পতিত স্বৈরাচার হাসিনা সরকারের বড় বড় নেতাদের সাথে নিয়মিত ওঠা বসা শুরু করে। বিশেষ করে শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতার নাম ভাঙিয়ে সে দেশ জুড়ে এক বিশাল প্রতারণার জাল বিছিয়েছিল। শেখ সেলিমের মতো নেতাদের ছায়াতলে থেকে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবত। সে জানত এই নেতাদের নাম নিলে প্রশাসনের কেউ তার দিকে চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। সে ভেবেছিল তার এই মাতব্বরি সারা জীবন চলবে। এই রাজনৈতিক পরিচয়ের আড়ালে সে মেতেছিল টাকার পাহাড় গড়ার এক নোংরা খেলায়। হরিদাসের এই বিশাল সাম্রাজ্য আর ব্যাংক অ্যাকাউন্টের হিসাব মেলাতে গিয়ে খোদ সিআইডির তদন্ত কর্মকর্তাদেরই চোখ কপালে ওঠার জোগাড়। যে লোকটা প্রকাশ্যে একজন সামান্য এসির মেকার ছিল, তার নামে বেনামে থাকা 5টি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে ঢুকেছে নগদ 9,35,00,000 টাকা। একজন সাধারণ মানুষের অ্যাকাউন্টে হুট করে এত বিশাল অঙ্কের টাকা আসার বিষয়টি তদন্তকারীদের মনে গভীর সন্দেহের জন্ম দেয়। সিআইডি যখন তাকে জিজ্ঞেস করে এই বিপুল পরিমাণ টাকার উৎস কি, তখন প্রশাসনের জাদ্রেল কর্মকর্তাদের সামনে সে রীতিমতো আমতা আমতা শুরু করে। এতগুলো টাকা কোথা থেকে এলো তার কোনো বৈধ কাগজের ছিটে ফোটাও সে দেখাতে পারেনি। আর তখনই বেরিয়ে আসে একটার পর একটা ভয়ঙ্কর সব সত্য। টাকার পাহাড় গড়ার পরও হরিদাসের নজর পড়ে সরকারি জমির ওপর। তার আসল মিশন তো টাকা কামানো ছিল না, তার আসল মিশন ছিল দেশে আগুন জ্বালানো। সরকারি খাস জমির ওপর 81 ফুট উঁচু এক বিশাল রাম মূর্তি বানানোর নামে মূলত এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল সে। পলাশবাড়ির যে এলাকায় হিন্দু মুসলিম যুগের পর যুগ শান্তিতে বসবাস করে আসছিল, সেখানে সে একা হাতে অশান্তির বিষ বাষ্প ছড়িয়ে দেয়। মূলত মন্দির নির্মাণের নাম করে সে বিশাল এলাকা দখল করার পায়তারা শুরু করে। স্থানীয়দের তথ্য মতে সে ওই এলাকায় আসার পর থেকে সাধারণ মানুষের সাথে তার কথায় কথায় ঝগড়া লেগেই থাকতো। তার উগ্র আচরণ আর অহংকারী দাদাগিরিতে স্থানীয় হিন্দু মুসলিম সবাই চরম অতিষ্ঠ হয়ে উঠেছিল। এলাকার মানুষের মনে সারাক্ষণ একটা অজানা ভয় কাজ করত। তার এই মাতুব্বরি আসলেই এমনি এমনি ছিল না, এর পেছনে কাজ করছিল বিশাল এক রাজনৈতিক চক্রান্ত। হরিদাস চেয়েছিল এলাকার শান্তি নষ্ট করে এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে হিন্দু মুসলিম সবাই নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এই বিশাল মূর্তির আড়ালে মূলত সংখ্যালঘু কার্ড খেলার নোংরা পায়তারা চলছিল। হরিদাসের মূল কাজ ছিল ওই 9 কোটি টাকার অবৈধ ফান্ড ব্যবহার করে দেশ জুড়ে একটি ভয়ঙ্কর হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। দাঙ্গা লাগিয়ে বহির্বিশ্বের কাছে, বিশেষ করে পশ্চিমাদের কাছে তারেক সরকারকে একটি চরম ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার গভীর চক্রান্ত ছিল এটি। আর এই ঘোলা পানিতে মাছ শিকার করে বিজেপির শক্তির সাহায্যে পতিত স্বৈরাচারকে আবার ক্ষমতার গদিতে বসানোর দিবা স্বপ্ন দেখেছিল তারা। হরিদাসের চক্রান্ত কেবল দাঙ্গা বাঁধানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সিআইডির তদন্তে এমন এক তথ্য বেরিয়ে আসে যা পুরো দেশের ভিত্তিমূলকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই বিশাল প্রজেক্টের আড়ালে রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে চিরতরে আলাদা করে ফেলার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল। মোদী প্রশাসনের ইশারায় সে চেয়েছিল উত্তরের এই শান্ত জেলাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু বানাতে। 7 সিস্টার্সের মতো বাংলাদেশের উত্তরাঞ্চলকেও একটি অশান্ত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে পরিণত করে ভারতের কৌশলগত সুবিধা আদায় করার মাস্টার প্ল্যান ছিল এটি। তারা ভেবেছিল রাম মন্দির এবং মূর্তি কেন্দ্র করে যদি কোনো বড় ধরনের দাঙ্গা বা রক্তপাত ঘটানো যায়, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এখানে হস্তক্ষেপ করবে। আর সেই সুযোগে ভারতের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা রংপুরকে একটি আলাদা বা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দাবি করে বসবে। এটি ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, একটি স্বাধীন দেশের মানচিত্রকে খামচে ধরার এক নগ্ন আস্ফালন। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। তারেক সাহেবের কড়া নির্দেশে যখন দেশ জুড়ে দুর্নীতিবাজ আর গুপ্তচরদের বিরুদ্ধে কড়া শুদ্ধি অভিযান শুরু করা হলো, তখন এই বহুরূপীর আসল মুখোশ খসে পড়তে আর বেশি সময় লাগেনি। প্রশাসনের কড়া নজরদারিতে তার সব গুমর একে একে ফাঁস হতে শুরু করে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত 12 জুলাই গাইবান্ধার পলাশবাড়ি থেকে এক মাস্টার মাইন্ড হরিদাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি এবং র্যাবের যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর যখন ঢাকার আদালতে তাকে তোলা হয়, তখন তার পক্ষের আইনজীবীরা রীতিমতো হাস্যকর সব যুক্তি দাঁড় করায়। তারা দাবি করে দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি নাকি গাইবান্ধায় রাম মন্দির বানানোর জন্য ওই বিশাল অঙ্কের টাকা অনুদান হিসেবে দিয়েছেন। কিন্তু আদালতের কাঠগড়ায় এমন খোড়া যুক্তি একদমই ধোপে টেকেনি। 9 কোটি টাকা অনুদান হিসেবে আসবে, অথচ তার কোনো লিগ্যাল চ্যানেল বা বৈধ কাগজপত্র থাকবে না। এটা বিচারক কেন, সাধারণ মানুষও বিশ্বাস করবে না। আদালত তার জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের এই 4 দিন হরিদাসের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়াবহ সময় ছিল। র্যাবের জিজ্ঞাসাবাদ কক্ষের 4 দেয়ালের ভেতরে কোনো গডফাদার তাকে বাঁচাতে আসেনি। র্যাবের স্পেশাল ইন্টারোগেশন সেলে শুরু হয় তাকে নিয়ে আসল খেলা। যে লোকটা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকার দম্ভ করত, যে ভাবত রয়ের আশীর্বাদ থাকলে কেউ তার টিকিটিও ছুঁতে পারবে না, সে এখন রিমান্ডের ঘেরাটোপে পড়ে হাউমাউ করে কাঁদছে। র্যাবের কড়া জেরার মুখে, যাকে সাধারণ ভাষায় কড়া ডিম থেরাপি বলা হয়, তার সব দম্ভ আর ভেলকি খতম হয়ে যায়। রিমান্ডের কঠিন নাকানি চুবানি খেয়ে একে
থেকে বেরিয়ে আসে তার সব আসল রূপ। সে কবুল করতে বাধ্য হয় কিভাবে সে হুন্ডির মাধ্যমে টাকা এনেছে, কিভাবে দাঙ্গার পরিকল্পনা করেছে এবং কারা কারা তাকে পেছন থেকে ইন্ধন জুগিয়েছে। চোরের মায়ের যে বড় গলা ছিল তা আজ র্যাবের বুটের নিচে পিষ্ট হয়ে গোঙানিতে পরিণত হয়েছে। এই পতন প্রমাণ করে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ বেশি দিন পার পায় না। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বিশাল এক চক্রান্তের মূল হোতাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। হরিদাসের এই পরিণতি দেখে এলাকার সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার গাইবান্ধার স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং মন্দির কমিটির সদস্যরা। তাদের বিচক্ষণতায় বিশাল এক রক্তক্ষয়ী দাঙ্গার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে পুরো দেশ। স্থানীয় হিন্দু সম্প্রদায় বুঝতে পেরেছিল যে হরিদাসের উদ্দেশ্য ধর্ম পালন নয়, বরং ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। আড়ালে পরিস্থিতি খারাপ হচ্ছে বুঝতে পেরেই মন্দির কমিটি ওই বিতর্কিত মূর্তি নির্মাণের কাজ দ্রুত স্থগিত করার ঘোষণা দেয়। এতেই হরিদাসের পুরো ছক লেজ গোবরে হয়ে যায়। সাধারণ মানুষ যখন তার উস্কানিতে পা দিল না, তখন সে একা হয়ে পড়ে। বাংলার হিন্দু মুসলিম প্রমাণ করে দিল যে হাজার বছরের এই সম্প্রীতি কোনো ভিনদেশি গুপ্তচরের টাকায় কেনা যায় না। হরিদাস আজ হয়তো স্ত্রী ঘরে, তার নীল নকশা হয়তো আজ প্রশাসনের হাতে বন্দী, কিন্তু বিপদ কি সত্যি পুরোপুরি কেটে গেছে? হরিদাস গ্রেপ্তার হলেও শঙ্কা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। তার মতো আরো অসংখ্য চতুর খেলোয়াড় বা স্লিপার সেল ধর্মের লেবাসে দেশের আনাচে কানাচে এখনো লুকিয়ে থাকতে পারে। তারা হয়তো কেউ মসজিদের ইমাম, কেউ হয়তো মন্দিরের পুরোহিত, আবার কেউ কোনো কর্পোরেট অফিসে স্যুট টাই পরে বসে আছে। মোদী প্রশাসনের ইশারায় তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে রাতের অন্ধকারে। কিন্তু তারেক সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এখন এতটাই সক্রিয় যে কোনো ষড়যন্ত্রকে তারা ওম করে বিনাশ করতে পুরোপুরি প্রস্তুত। দেশের সাধারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। তাই এই ধরনের দালালদের দাঁত ভাঙা জবাব দিতে আর কেউ কখনো পিছপা হবে না। হরিদাসের পরিণতি বলে দেয় দেশের সাথে গাদ্দারি করলে তার ফল কতটা ভয়াবহ হতে পারে। এই পুরো ঘটনাটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। ধর্মের নামে ভণ্ডামি করে যারা ফায়দা লুটতে চায় তাদের দিন শেষ। হরিদাস ভেবেছিল সে খুব চালাক, কিন্তু আইনের হাত অনেক লম্বা। সে যতই ক্ষমতাশীল হোক না কেন, আর তাকে যত বড় গডফাদারই পেছন থেকে সাহস দিক না কেন, শেষ পর্যন্ত তাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তারেক রহমান যেভাবে এই ইস্যুটিকে গুরুত্বের সাথে নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাতে করে দেশের সাধারণ মানুষের মনে একটা বিশাল আস্থার জায়গা তৈরি হয়েছে। এখন সবার একটাই প্রত্যাশা যে এই তদন্তের মাধ্যমে হরিদাসের পেছনে লুকিয়ে থাকা বাকি সব রাঘব বোয়ালদেরও খুব দ্রুত আইনের আওতায় আনা হবে। রাত গভীর হচ্ছে। গাইবান্ধার পলাশবাড়িতে আজ আর কোনো দাঙ্গার আতঙ্ক নেই, কিন্তু ঢাকার সিআইডি হেডকোয়ার্টার্সে এখনো আলো জ্বলছে। হরিদাসের দেওয়া জবানবন্দির ফাইলটা খোলা। সেখানে লেখা আছে আরো কিছু নাম, আরো কিছু স্লিপার সেলের ঠিকানা। গোয়েন্দা কর্মকর্তারা তাদের অস্ত্র চেক করছেন, গাড়িগুলো স্টার্ট নিচ্ছে। আজ রাতে হয়তো আরো কয়েকটি দরজায় পড়বে র্যাবের ভারী বুটের লাথি। দেশের বিরুদ্ধে যারা খেলছে তাদের খেলা শেষ করার সময় চলে এসেছে। সাসপেন্সের এই দড়াবাজিতে বাংলাদেশ আজ এক নতুন ভোরের অপেক্ষায়। দেশ বিরোধীদের জন্য জিরো আওয়ার শুরু হয়ে গেছে। হয় আত্মসমর্পণ করো, নয়তো প্রস্তুত হও চরম পরিণতির জন্য।